আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স অধ্যায় 3-এর বেসিক থিওরি সম্পর্কে, যেগুলো সম্পর্কে আমরা আসলে জানলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করাটা সহজ হয়ে যাবে। তোমরা যদি চাও যে আমাদের এই ক্লাসগুলো তোমরা সরাসরি ক্লাস করতে চাও, তাহলে যুক্ত হয়ে যাও পারফেক্ট কোচিংয়ে। আমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য স্পেশাল ব্যাচ রয়েছে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো প্রথমত যদি আমরা এই অধ্যায় আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আসবে নিউটনের সূত্রগুলো নিয়ে। তাহলে নিউটনের প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। আমাদের শিক্ষার্থীরা ভুলটা করে এই শব্দটাতে, অনেকেই লিখতে ভুলে যায় যে এই সমবেগী কথাটা। আমরা যদি একটু আরবার রিভাইজ করি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এতটুকু আমরা বুঝতে পারি। কিন্তু এই শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ? গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। নিউটনের যে সূত্রগুলো রচয়িত মানে যে আবিষ্কারগুলো করেছে, যে সূত্রগুলো, সেগুলো সম্পূর্ণ আদর্শ অবস্থার পরিপ্রেক্ষিতে সূত্রগুলো কল্পনা করা হচ্ছে, অর্থাৎ সেখানে কোনো শক্তির অপচয় থাকবে না। এখন কোনো গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলবে ঠিক তখনই যখন তার উপর কোনো বাধা থাকবে না, অর্থাৎ সেখানে কোনো ঘর্ষণ বল কিংবা বাতাসের বাধা থাকবে না, যার কারণে সবসময় কিভাবে থাকবে? সমবেগে চলতে থাকবে। এজন্য আমাদেরকে এই শব্দটা মনে রাখতে হবে। তারপর আসি নিউটনের দ্বিতীয় সূত্র। সেখানে বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অর্থাৎ এই সূত্রটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, তাহলে এটা দুইটা ভাগ রয়েছে। প্রথমত বলা হয়েছে কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার আগে আমরা একটু জেনে নিই যে ভরবেগ জিনিসটা কি। ভরবেগ আসলে কোনো কিছু না, জাস্ট সিম্পল একটা সূত্র, P = mv, যেখানে m = ভর আর v = বেগ, অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলছি। তো বলা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে ভরবেগটা পরিবর্তিত হবে সেটা আসলে নির্ভর করবে কার উপর? প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই যে আমার হাতে যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ, এই কলমটাকে যদি আমি একটা ছোট ধাক্কা দিই, তাহলে সেটা খুবই অল্প একটা দূরত্ব লাভ করবে। অন্যদিকে আমি যদি এটাকে জোরে ধাক্কা দিই বা জোরে বল প্রয়োগ করি, তাহলে সেটা খুব দূরে গিয়ে পড়বে। অর্থাৎ আমার প্রথম অবস্থায় যদি আমি ছোট বল দিই, তখন কি বস্তুর ভরবেগটা কি পরিবর্তন খুব কম হচ্ছে, অর্থাৎ বল কম, ভরবেগের পরিবর্তনও কম। কিন্তু আমি যখন জোরে ধাক্কা দিচ্ছি বা জোরে বল প্রয়োগ করছি, তখন ভরবেগের পরিবর্তনটাও কি হচ্ছে? বেশি হচ্ছে। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে প্রযুক্ত বলের সমানুপাতিক কি? ভরবেগের পরিবর্তনের হার। এবং এর পরের পার্টটা যদি আমরা দেখি, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অবশ্যই এটা কিন্তু খুবই অবভিয়াস কথা। আমি বস্তুকে যেদিকে আমি বল প্রয়োগ করব, তার পরিবর্তনটা আসলে কি? সেদিকেই ঘটবে। এরপর আমরা 3 নম্বর সূত্রটা যদি আসি, এটা আমরা সবাই জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। অর্থাৎ তুমি বা আমি যদি যে বল প্রয়োগ করব, তার সেম অনুপাতের বা সেম পরিমাণ বলটা আমি বিপরীত দিকে অনুভব করে, যে কোনো এটাকে গাণিতিক রূপ হলো F1 = F2, কিন্তু সেটা কি হবে? বিপরীত হবে, অর্থাৎ -F2, বিপরীতমুখী। এরপরে আসি, আমরা যদি এই অধ্যায়ের পরের টপিকে আসি, তাহলে আমরা এখান থেকে করব জড়তা। জড়তা জিনিসটা কি? সহজভাবে বললে, কোনো একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা কি? জড়তা বলি। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু দেখি, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে আমরা বলছি জড়তা। আর এই জড়তা মূলত দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। তাহলে এই স্থিতি জড়তাটা কি এবং গতি জড়তাটা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, অর্থাৎ স্থির বস্তু সে চাইবে সব সময় বা চিরকাল সে স্থির থাকতে, এই যে ধর্ম, সেটাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। অন্যদিকে কোন একটা গতিশীল বস্তু সে চাইবে সে চিরকাল গতিশীল থাকতে চায়, এই যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলতেছি গতি জড়তা। এরপর যদি আমরা পড়ি, সেটা হলো বল। বল কাকে বলে? খুবই একটা সুন্দর কোশ্চেন, বল কাকে বলে। তো এটা আমরা আসলে পরীক্ষার হলে অনেকে আসলে লিখতে পারি না যে বল কাকে বলে। এটা খুবই আমরা লিখে দিই অনেক সময়, যেহেতু আমরা জানি বল সূত্র কি? F = ma। আমরা অনেকে কি করি? বস্তুর ভর এবং ত্বরণের গুণফলকে বল বলে, ঠিক আছে, বাট এটা আসলে থিওরিতে অ্যাপ্লিকেবল না, অন্তত আমার মতে। তো আমরা আসলে বলের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি আমরা যদি পড়ার চেষ্টা করি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। তাহলে আমরা যদি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরো আমার পিছনে যে স্ক্রিনটা আছে, আমি যদি এখানের মধ্যে সারাদিন ধরে বল প্রয়োগ করি, বা আমার পিছনে যে দেওয়ালটা আছে আমি সারাদিন ধাক্কা দিই, এটা কিন্তু
পরিবর্তন হবে না, অর্থাৎ গতিশীল মানে এটা একটা স্থির বস্তু। এখন এটাকে যদি আমি বল প্রয়োগ করি, এটা কি গতিশীল হবে? হবে না। কিন্তু আমি কিন্তু একটা জিনিস তার উপর প্রয়োগ করছি। অন্যদিকে এই যে আমার হাতে কলম, এটা স্থির আছে আপাতত, কিন্তু আমি যখন এটাকে উপর কোনো একটা কিছু প্রয়োগ করার পর সেটা কি গতিশীল হচ্ছে। তো এই প্রথম পয়েন্টে এটাই লেখা হলো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে কিংবা করতে চায়। এই যে এই ক্ষেত্রে করতে চায়, কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে করতে চাচ্ছে, ওয়ালের ক্ষেত্রে করতে চাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে গতিশীল করে ফেলছে। অন্যদিকে বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে? বল বলে। তাহলে এটা একটা উদাহরণ দিই। আমি যদি একটা ক্রিকেট বল নিয়ে যদি চিন্তা করে থাকি, কোনো বলার যদি আমার দিকে বল নিক্ষেপ করে এবং সেটাকে আমি কি ব্যাট দিয়ে মারবো, তাহলে আমি যখন বলটা আসছে আমার সামনে থেকে, কিন্তু আমি ধরো এই পাশে মারবো, আমার হাতের বাম পাশে মারবো, তাহলে আমি ব্যাটটাকে এইভাবে ঘুরাবো। তার মানে গতিশীল বস্তু, কিন্তু আমি কিছু একটা তার উপর প্রয়োগ করার কারণে বলের গতিবেগটা কোন দিকে চলে গেল? এদিকে চলে গেল। তার মানে গতিশীল বস্তুর বেগটা কি পরিবর্তন হলো। অথবা আরেকটা জিনিস কি বললো, যে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। তাহলে করতে চাই, এই ক্ষেত্রে উদাহরণটা কি হতে পারে? ধরো কথার কথা, আমার সামনে একটা ট্রাক, গতিশীল ট্রাক আসছে এবং আমি চাচ্ছি সুপারম্যানের মতো করে তাকে গতিশীল করে, মানে ধাক্কা দিয়ে তাকে তার গতির বিরুদ্ধে তাকে পিছনের দিকে আমি ঠেলে দিতে, কিন্তু আসলে এটা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কি আমি গতির পরিবর্তনটা করতে চাচ্ছি কি যে দিক থেকে আসছে সেদিকে, কিন্তু আসলে কি তা হবে? তা পসিবল নয়। কিন্তু আমি যে একটা জিনিস প্রয়োগ করেছি, তাহলে এই যে জিনিসটা প্রয়োগ করা হচ্ছে সেটাকে মূলত বল বলা হচ্ছে। তাহলে আমি যদি আরেকবার লাস্ট বলি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বলা হয় বল। এবার আসি বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ বলতে এখানে আসলে দুইটা ভিত্তির উপরে বলের প্রকারভেদ করা হয়েছে। প্রথমত হলো স্পর্শ এবং অস্পর্শের উপর ভিত্তি করে। যখন কোনো বলের ক্ষেত্রে স্পর্শ ঘটে তখন সেটাকে বলতেছি স্পর্শ বল, আর যেখানে স্পর্শ থাকে না সেটাকে আমরা বলছি অস্পর্শ বল। তাহলে স্পর্শ বল উদাহরণ কি? ধরো আমি এই যে আমার হাতে কলমটাকে আমি কি করলাম, এবার ধাক্কা দিলাম, তাহলে এই যে বলের যে সারফেস আছে সেটার সাথে আমার এই যে আঙ্গুলের কি হয়েছে? স্পর্শ হয়েছে। তাহলে এটাকে আমি একটা স্পর্শ বল বলতে পারি। তাহলে অস্পর্শ বল উদাহরণ করতে পারি কি? যেমন মহাকর্ষ বল। আমরা জানি পৃথিবী আমাদেরকে সবসময় বা মহাবিশ্বের যে প্রতিটা বস্তু তাদেরকে কি করতেছে, যে প্রতিটা বস্তুই একটা বলে নিজেকে টান দিচ্ছে বা একটা বল কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি অস্পর্শ বল। কিন্তু যদিও এখানে কোনো স্পর্শ নেই তাই এটা অস্পর্শ বল। অন্যদিকে সাম্যাবস্থার উপর ভিত্তি করে বলকে আবার ভিত্তি করা হয়েছে, প্রকারভেদ করা হয়েছে দুই প্রকার। একটা হলো সাম্য বল আর একটা হলো অসাম্য বল। সাম্য বল কি? যেখানে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো আমার এই হাতে কলমটা, এটাকে যদি আমি এই পাশ থেকে 5 নিউটন বলে টানি এবং একই সাথে এই পাশ থেকে 5 নিউটন বলে টানি, তাহলে বস্তুটা আদতে স্থির থাকবে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ যে বলের কারণে বস্তু সাম্যাবস্থা লাভ করে তখন সেটাকে আমরা বলছি সাম্য বল। অন্যদিকে একই সাথে যদি আমি মনে করি এই পাশে আমি 10 নিউটন বল টানছি, কিন্তু এই পাশে আমি টানছি 5 নিউটন বলে, তাহলে আমরা জানি বস্তুটা কোন দিকে যাবে? অবশ্যই এদিকে যাবে, এবং এটা কি 5 নিউটন বলে এদিকে যাবে। অর্থাৎ এখানে কি বস্তুটা স্থির অবস্থায় থাকতে পারেনি বা তার সাম্যাবস্থা বজায় থাকতে পারেনি, তাই এটাকে আমরা বলবো অসাম্য বল। এরপরের টপিক যদি আমরা দেখি, ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আসি, ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া, এই কথাটা মনে রাখতে হবে, ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি সহজভাবে বলি, কথাটা হলো সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ। অর্থাৎ আমরা একটু আগে পড়েছিলাম যে পি ইজ ইকুয়াল টু কি? এমভি, অর্থাৎ ভর এবং বেগের গুণফল। অর্থাৎ কোন একটা সংঘর্ষ হলে সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ যা থাকবে সংঘর্ষের পরেও বস্তুর ভরবেগ তাই থাকবে। এটাই হলো মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র। ইতিমধ্যে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে একটি ম্যাথ ক্লাস নিয়েছি, সিকিউ। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে আসতে পারো, আমাদের কমেন্ট বক্সে সেই ম্যাথমেটিক্যাল ক্লাসগুলোর লিঙ্কটা দেওয়া থাকবে। এরপর আসি আমরা ঘর্ষণ করি। তাহলে ঘর্ষণ কি? ঘর্ষণ হলো যে কোনো দুটি তলের অনিয়মিত প্রকৃতির ফল। বুঝে উঠতে পারছি না? তাহলে আমরা একটু সহজভাবে চিন্তা করি। অর্থাৎ আমি যদি বলি, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলার চেষ্টা করে,
প্রথমত মনে রাখতে হবে সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলার চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে বলা হয় মূলত ঘর্ষণ। আর এই যে বাধা প্রদানকারী যে বল সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ আমি ধরো আমার হাতে যে কলমটা আছে এটাকে আমি এভাবে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু আমি আসলে এই যে এটার প্রতি যখন নিয়ে যাব সারফেসের সাথে কলমের সারফেস যখন কি থাকবে, স্পর্শ অবস্থায় থাকবে, এটা কিন্তু স্মুথলি যেতে পারবে না, কিছু বাধা প্রদান করবে। কোথায়? তাদের সংযোগস্থলে বা স্পর্শতলে। আর এই যে বাধার উৎপত্তি হচ্ছে সেটাকে আমরা বলছি ঘর্ষণ, আর এই বাধা প্রদানকারী বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। এগুলোই হলো মূলত আমাদের এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেসিক বা থিওরিগুলো, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এবং তোমরা যদি চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা সিকিউ সলভিং এর যে ক্লাসগুলো দেওয়া করা হয়েছে সেগুলো দেওয়া থাকবে কমেন্ট বক্সে, তোমরা সেগুলো করে নিতে পারো। একই সাথে তোমরা তোমাদের কোন অধ্যায়গুলো তোমাদের দরকার হচ্ছে বা কোন অধ্যায়ের সাজেশন দরকার হচ্ছে, বা তোমাদের যেহেতু আসন্ন এসএসসি 27 ব্যাচের পরীক্ষা রয়েছে, তোমরা যদি চাও যে তোমাদের এই অধ্যায়ের এই টপিকে প্রবলেম, তাহলে তোমরা আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো যে কোন কোন টপিকে তোমাদের ক্লাসের প্রয়োজন হয়। এবং একই সাথে তোমরা যদি এই ক্লাসগুলো তোমরা সরাসরি বসে উপভোগ করতে চাও তাহলে তোমরা জয়েন হয়ে যাও পারফেক্ট কোচিংয়ে অফলাইন ব্যাচে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।